লেখিকা মৌসুমী হাজরার অবেলায় তুমি এলে। বাবা, আমার খুব ভয় লাগছে। ইঞ্জেকশন নিলে খুব লাগবে। 10 বছরের ছেলের কথা শুনে বাবা বললেন, তুই না ছেলে, ছেলেদের ব্যথা লাগে না। মর্দ কো দর্দ নেহি হোতা। কিছুটা দূরে বসে আছে পৃথা। সবটা শুনে বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বলল, মর্দ কো ভি দর্দ হোতা হে বেটা, তবে তুমি ভয় পেও না, একটু সামান্য লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। তোমার কাছে এই ব্যথাটা সহ্য করতে পারছো যখন, ইঞ্জেকশনের ব্যথা কিছুই না তোমার কাছে। একটু শান্ত হয়ে বসো, কিচ্ছু হবে না। কথাটা বলেই নিজের জায়গায় ফিরে গেল পৃথা। ছেলেটি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে বলল, আন্টি, আমার বেশি লাগেনি, অল্প একটু লেগেছে। তারপর হাসি মুখে বাবার হাত ধরে চলে গেল। পৃথার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বাড়িতে তারও একটি 7 বছরের ছেলে আছে। তাকে এখন থেকেই বোঝাতে হয়, ছেলে হোক বা মেয়ে, ব্যথা পেলে, কষ্ট পেলে সবারই কান্না আসে। কান্না কোনো দুর্বলতার প্রকাশ নয়। তার 7 বছরের ছেলে পার্থিবকে নিয়ে পৃথার অনেক স্বপ্ন। ছেলে ছাড়া তার যে আর কেউ নেই। কিছুটা দূরে বসে আছে কবির, কবির চৌধুরী। চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক। পৃথার এত সুন্দর করে বাচ্চা ছেলেটিকে বোঝানো বেশ ভালো লাগলো তার। পৃথার দিকে কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়েছিল সে। খোলা চুল, ছিপছিপে চেহারা, পরনে একটা অলিভ কালারের কুর্তি, চোখে মুখে বেশ একটা পজিটিভ ভাইব। কিছু মানুষকে দেখলে কিংবা তাদের কথা শুনলে মন এমনি ভালো হয়ে যায়। পৃথাও তাদের মধ্যে একজন। পৃথাকে দেখতে দেখতে পায়ের চোটের কথা আর মনে নেই কবিরের। একটু আগেই চোট পেয়েছে, যদিও কোনো রক্ত বের হয়নি, তবু ফ্র্যাকচার হয়েছে কিনা একবার দেখিয়ে নেওয়া ভালো। পৃথা ডাক্তারকে রিপোর্টগুলো দেখাতে চেম্বারে ঢুকলো। কিছুক্ষণ পর বেরিয়ে এলো। ব্যাগের মধ্যে রিপোর্টগুলো ঢোকানোর সময় কবির চৌধুরী নাম ধরে ডাকা হলো চেম্বারের ভিতরে যাওয়ার জন্য। এই মুহূর্তে কবিরের ড্রাইভারও একটা জরুরি কাজে বাইরে গেল। কবির দেওয়াল ধরে ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো। পৃথার সেই দিকে চোখে যেতেই বলল, আরে দাঁড়ান দাঁড়ান, পড়ে যাবেন তো? বাড়ি থেকে কেউ আসেনি? চলুন, আমি আপনাকে ধরে নিয়ে যাচ্ছি, আপনি আমার হাতটা ধরুন। কবিরের হাতে পৃথার হাতে ছোঁয়া লাগতেই কেমন যেন একটা লাগলো। এটাকে কি ম্যাজিক্যাল টাচ বলে? কবির পৃথার কথা মতো ওর হাত ধরে ধীরে ধীরে চেম্বারে ঢুকলো। ডাক্তার পৃথাকে দেখে বলল, ওনার বাড়ির কেউ এসেছে? এক্ষুনি একটা এক্স রে করতে হবে। পৃথা বলল, কি কি করতে হবে বলুন, আমি করিয়ে নিয়ে আসছি। চেম্বার থেকে বেরিয়ে কবির বলল, আপনি আমার জন্য অসুবিধায় পড়ে গেলেন। আসলে আমার ড্রাইভার পুলিশ স্টেশনে গেছে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, কারোর কিছু হয়নি, শুধু আমারই পায়ে একটু চোট লেগেছে। অ্যাক্সিডেন্টের কথা শুনে পৃথার অতীতের কথা মনে পড়ে গেল। একটু ধীরে চালাও সোহম, দেখছো না রাস্তাটা কত অন্ধকার? ওহো পৃথা, এত ভয় পেও না তো, কিচ্ছু হবে না। এখন যে আমার ভীষণ আনন্দ, আমি বাবা হতে চলেছি। তুমি ভুলে যাচ্ছ সোহম, আমিও মা হতে চলেছি। এই সময় কেউ এইভাবে বেপরোয়াভাবে গাড়ি চালায়? সরি সরি, আমি আস্তে চালাচ্ছি, একটু কাছে এসো, কপালে একটা চুমু দিই। তুমি দেখে গাড়ি চালাও। দেখো, তুমি ভুল সাইডে গাড়ি চালাচ্ছ, কোনো গাড়ি চলে এলে মুশকিল হয়ে যাবে। কিছু হবে না ডার্লিং, একটু এসো না কাছে। সোহম, সামনে তাকাও প্লিজ। তারপরেই একটা জোর শব্দ। আর কিছু মনে নেই পৃথার। চোখ খুলেছিল হসপিটালে, সেই অ্যাক্সিডেন্টে পৃথা আর পৃথার গর্ভে থাকা পার্থিবের কিছু হয়নি, কিন্তু সোহম মারা যায়। এক্সকিউজ মি, কিছু ভাবছেন আপনি? কবিরের কথায় সম্বিত ফিরল পৃথার। নিজেকে সামলে নিয়ে বলল, না না, কিছু ভাবিনি, চলুন আপনি ওই রুমে, ওখানে এক্স রে হবে। এক্স রে রিপোর্ট ডাক্তারকে দেখানোর পর জানা গেল তেমন কিছু হয়নি, শুধু জোরে আঘাত লেগেছে। কদিন একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। মেডিসিন শপে মেডিসিনগুলো নিয়ে কবিরকে সব বুঝিয়ে দিল পৃথা। কবিরের কাছে এই সময়টুকু যেন হঠাৎ গরমে কালবৈশাখীর আগমনের মতো। এমন এক শীতলতা সে পেয়েছিল অনেক অনেক বছর আগে, মায়ের আশ্রয়ে। মা নেই আজ 30 বছর হলো। হঠাৎ করে সেই একই শীতলতা আজ এতগুলো বছর পর যেন পেল। কিছুক্ষণ পর ড্রাইভার এসে বলল, সরি স্যার, একটু দেরি হয়ে গেল। কবির বলল, ঠিক আছে, তুমি আগে ম্যাডামকে বাড়ি পৌঁছে দাও, তারপর আমাকে অফিসে নামিয়ে দেবে।
পৃথা সাথে সাথে বাধা দিয়ে বলল, না না, আমাকে পৌঁছে দেওয়ার দরকার নেই, আমি চলে যাব, আমার একটু কাজ আছে, আর আপনিও অফিস না গিয়ে বাড়ি গিয়ে রেস্ট নিন। ডাক্তার কি বললেন মনে নেই আপনার এখন রেস্টের দরকার? পৃথা কথাগুলো বলে একটু হেসে চলে গেল। কবির গাড়িতে গিয়ে বসতেই ড্রাইভার বলল, কোথায় যাব স্যার? কবির হাসি মুখে বলল, বাড়ি চলো, রেস্ট নিতে হবে, অফিসের কাজ এই কদিন রণবীর ভাই সামলে নেবে। গাড়িতে যেতে যেতেই হঠাৎ কবিরের মনে পড়ল, এইসবের মাঝে মেয়েটার নাম ঠিকানা জানা হলো না, কি করে খুঁজবে এখন সে? এতক্ষণের এই ভালো মুহূর্তটা কেমন যেন বিষণ্ণ হয়ে গেল। কোনোভাবে কি আর তাকে খুঁজে পাওয়া যাবে না? বাড়ি ফিরতে দারোয়ান বড় গেটটা খুলে দিল। বাড়ির সকলেই খবর পেয়ে গেছে কবিরের অ্যাক্সিডেন্ট হয়েছে। তাড়াতাড়ি করে ছুটে এলেন কবিরের সৎ মা মালিনী দেবী। কবিরকে ধরে বাড়ি নিয়ে গেলেন। নিজের রুমে গিয়ে বেডে শুতেই মালিনী দেবী কবিরের মাথায় হাত বুলিয়ে দিলেন। কবির কিছুক্ষণ চোখটা বন্ধ করে রাখার পর বলল, তুমি খেয়েছো? মালিনী দেবী বললেন, কি করে খাবো বাবা, রণবীর তোর অ্যাক্সিডেন্টের খবর দিল আমাকে, ও একটা জরুরি মিটিংয়ে আটকে গেছে, নয়তো ওর মন ছটফট করছে তোর জন্য। কবির ধীরে ধীরে বলল, আমি ঠিক আছি মা, তুমি খেয়ে নাও, আমি ভাইয়ের সাথে কথা বলে নিয়েছি। মালিনী দেবী খাবার নিয়ে এসে আগে কবিরকে খাইয়ে দিলেন, তারপর নিজে খেলেন। কবিরের মা মারা যাওয়ার পর কবিরের বাবা মালিনী দেবীকে বিয়ে করেন। তাদের আর এক সন্তানের নাম রণবীর। মালিনী দেবী দুজনকেই সমান ভালোবাসেন। কবির মালিনী দেবীকে পাওয়ার পর মাকে হারানোর কষ্টটা ভুলে গিয়েছে। নিজের হাতটা আরও একবার দেখলো, গাড়ি চালাচ্ছিল এই হাতে করেই। হঠাৎই সামনে একটা গাড়ি চলে আসতেই সজোরে ব্রেক কষেছিল। কোনো রকমে বড়সড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছে, কিন্তু পায়ে একটু মোচড় লাগলো। তবে এটা তো নতুন কিছু নয়, এর আগেও তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তার জীবনে। কানের কাছে সে চিৎকারের শব্দ আর রাতের অন্ধকার আজও স্বপ্নে তাকে তাড়া করে। কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখার পর পৃথার কথা মনে পড়ল। এই প্রথম কাউকে দেখার পর এতটা ভালো লেগেছে। বারবার প্রার্থনা করলো আবার যেন পৃথার সাথে তার দেখা হয়। মা, তুমি কি ব্যস্ত আছো? না তো, কিছু বলবি আমায়? আমার রিপোর্টগুলো সব ঠিক আছে? তুমি তো আজ ডক্টর আঙ্কেলের কাছে গিয়েছিলে। হ্যাঁ সোনা, সব ঠিক আছে, তুমি আবার আগের মতো বাদরামি শুরু করতে পারবে। তবে এবার হাড় ভাঙলে ডক্টর আঙ্কেল বলেছেন বড় বড় ইঞ্জেকশন দেবেন, দুবেলা করে। এমন বলো না তো মা। হাতে ব্যথাটা আমার এখনো মনে আছে। আচ্ছা সোনা বাবা, আর কিছু বলবো না, এসো আমার কাছে এসো। স্কুলে কি হয়েছে আজ বলো। পার্থিব মায়ের সাথে গল্প করতে বসলো। পৃথা নিজের দরকারি কাজ ছেড়ে পার্থিবের কথা শুনতে লাগলো। কবির, তুই ঠিক আছিস বাবা? কদিন ধরে দেখছি তুই একদম চুপচাপ। না না মা, আমি ঠিক আছি, এই তো আজ থেকে অফিসে যাব। পাশ থেকে রণবীর বলল, তোমার বড় ছেলে একদম ঠিক আছে মা, আসলে তার রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না। অলিভ কালারের কুর্তি পরা মেয়েটার নাম আর ঠিকানা জিজ্ঞেস করেনি দাদা, তাই একটু মনটা খারাপ। কবির ধমক দিয়ে বলল, তুই চুপ করবি? মালিনী দেবী বললেন, কোন মেয়ের কথা বলছে রণবীর? কবির সাথে সাথে এড়িয়ে যাওয়ার জন্য বলল, মা এখনো পায়ে একটু ব্যথাটা আছে, আর ভাইকে দুবাই যেতে হবে নেক্সট প্রজেক্টের জন্য, আমি যে একা একা কি করে সব সামলাবো। মালিনী দেবী কবিরের মাথায় হাত বুলিয়ে বললেন, এত চাপ নেওয়ার তোর কিছু নেই, আমি ম্যানেজারের সাথে কথা বলছি, এখন কোনো নতুন প্রজেক্ট নেওয়ার দরকার নেই। কবির বলল, না না মা, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। পাশ থেকে রণবীর বলল, যত ভালোবাসা বড় ছেলের উপর, ছোট ছেলের দিকে তো নজরও দাও না। মালিনী দেবী কবিরকে জড়িয়ে ধরে বললেন, এই তো আমার প্রথম সন্তান, তুই তো তার পর এসেছিস। কবির মালিনী দেবীর সৎ ছেলে হলেও কোনো দিন মালিনী দেবীর থেকে কোনো অবহেলা পায়নি, বরং তার সব সময় মনে হয়েছে মালিনী দেবী রণবীরের চেয়ে কবিরকে বেশি ভালোবাসেন। রণবীরও কবিরকে ভীষণ ভালোবাসে। কবির রণবীরের সাথে নিজের সব কথা শেয়ার করে। সেদিন ডক্টরের চেম্বারে কি ঘটেছিল সবটা জানিয়েছে। রণবীর সব শুনে বলল, তুই চিন্তা করিস না দাদা, দুবাই থেকে ঘুরে এসে আমি মেয়েটির খোঁজ নিচ্ছি। আজ প্রায় 20 দিন হয়ে গেল কবির বাড়িতেই বন্দি, তবে আজ থেকে আবার অফিস যাবে। অফিস থেকে ফেরার পথে যাবে সেই ডক্টরের চেম্বারে। যেইভাবেই হোক মেয়েটিকে খুঁজতে হবে। এই 20 দিনেও যে ও ভুলতে পারেনি মেয়েটির চেহারা। নিশ্চয়ই ওখানে সিসিটিভি থাকবে, কিছু একটা পথ ঠিক বেরোবে। পার্থিব, আজ আমার একটু কাজ আছে। স্কুল থেকে তোকে আজ অনন্যার মা নিয়ে আসবে, তুই এসে ওদের বাড়িতেই থাকবি, আমি তোর জামা প্যান্ট দিয়ে দেব অনন্যার মায়ের হাতে।
আমার একটু কাজ আছে, ফিরতে রাত হবে, আমি আসার সময় তোকে নিয়ে আসবো। আচ্ছা মা, তাই হবে, তুমি চিন্তা করো না। তোমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, আমি অনন্যার বাড়িতে হোমওয়ার্ক করে নেব। পৃথা মনে মনে ভাবতে থাকে ছেলেটা কত বোঝে, এই বয়সের ছেলেদের মতো নয়। মাঝে মধ্যে তার খুব খারাপ লাগে। সোহম বেঁচে থাকলে পার্থিবের জীবনটা অন্যরকম হতে পারত। তবুও পৃথা ভীষণভাবে চেষ্টা করছে একই সাথে পার্থিবের বাবা ও মা হয়ে ওঠার। পার্থিবকে ঘুম পাড়িয়ে সব ডিজাইন রেডি করেছে। এই ফ্যাশন ডিজাইন নিয়ে তার বরাবর খুব ইচ্ছে ছিল কিছু করার। সোহম বেঁচে ছিল যখন, তখনও ভীষণ সাপোর্ট করত পৃথাকে, কিন্তু সেই সময় এতটা সুযোগ হয়নি। তবে ছেলেকে নিয়ে একা থাকতে গিয়ে বুঝেছিল একটা কাজের ভীষণ দরকার। তাই তো এতটা স্ট্রাগল করার পর আজ এই জায়গাতে আসতে পেরেছে। পৃথা সবকিছু গুছিয়ে ব্যাগের মধ্যে রেখে বেরিয়ে পড়ল। স্যার, গাড়িটা আজ আমি চালাবো। কেন, আমি তো রোজ চালিয়ে নিয়ে যাই। না স্যার, তা নয়, আমি ভাবলাম যদি আপনার কোনো সমস্যা হয়। অ্যাক্সিডেন্টের পর থেকে তো গাড়ি হাত দেননি আপনি। কবির গাড়ির স্টিয়ারিং হাত দিতেই কানে চিৎকার ভেসে এলো। মনে হলো চারিদিকটা কেমন যেন সেই রাতের মতো অন্ধকার হয়ে গেল। স্যার, স্যার আপনি ঠিক আছেন? কি হলো আপনার? ড্রাইভারের কথায় সম্বিত ফিরল কবিরের, তারপর বলল, তুমি গাড়িটা চালাও। গাড়ি স্পিডে ছুটে চলেছে। ড্রাইভার একবার কবিরের দিকে তাকিয়ে দেখল, তখনও সে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর কবির বলল, তোমার কি মনে হয় আমার একবার ওই পরিবারের খোঁজ করা উচিত? আমি যে রাতে ঘুমোতে পারি না, আমার চোখের সামনে এখনো সব ভাসছে। কেমন আছে সেই মেয়েটি যাকে আমি এই হাতে করে তুলে হসপিটালে নিয়ে গিয়েছিলাম? সেদিন অন্ধকারে ভালো করে মুখটা অবধি দেখিনি। মেয়েটিও সেন্সলেস ছিল। আর যিনি ড্রাইভ করছিলেন তিনি তো সেখানে স্পট ডেথ। আমি অন্যায় করেছি, আমার ওখানে থাকা উচিত ছিল, কিন্তু মার ভাই মিলে আমাকে জোর করে ওখান থেকে নিয়ে চলে আসে। ড্রাইভার সবটা শুনে বলল, আপনি এত ভাবছেন কেন স্যার? মেয়েটি বেঁচে আছে, সম্ভবত এই শহরেই আছে। রণবীর স্যার অ্যাক্সিডেন্টের পর মেয়েটির খোঁজ খবর রাখতো, যদিও মেয়েটি জানে না কার গাড়ির সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আসলে সত্যি বলতে সেদিন তো দোষ ওদের গাড়ির ছিল, ভুল সাইডে চালাচ্ছিল। আপনি এতটা ভাববেন না, আর নিজেকে অপরাধীও মনে করবেন না। সেদিন এত বারণ করা সত্ত্বেও তো আপনি মেয়েটিকে হসপিটালে ভর্তি করেছিলেন, ওই অবস্থায় ছেড়ে তো আসেননি। দেখুন পৃথা, আপনার ডিজাইন আমাদের ভীষণ ভালো লেগেছে, কিন্তু আমাদের কিছু শর্ত আছে। হ্যাঁ বলুন স্যার। এর আগেও আপনি আমাদের সাথে কাজ করেছেন, আর আপনার ডিজাইনের উপর কাজ করে ফ্যাশন শো হয়েছে, সেখানে আপনার নামই নেওয়া হয়েছে। তবে এবার আমরা একটা প্রস্তাব রাখতে চাই। কি, বলুন। আপনি আমাদের অফিসেই কাজ করবেন, একদম পার্মানেন্ট, আর আপনার কাজের নাম নেবে আমাদের কোম্পানি। আপনি যেমন টাকা পান সেরকমই পাবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি একটু ভেবে দেখে জানাচ্ছি। সময় নেই কিন্তু বেশি আমাদের হাতে। আপনি চাইলে টাকার পরিমাণটা আমরা বাড়িয়ে দিতে পারি। টাকা দিয়ে আপনারা সব কিনতে পারবেন, কিন্তু কারোর প্রতিভা নয়। পৃথা বেরিয়ে গেল অফিস থেকে। আচ্ছা, এই শহরে কি কোথাও প্রতিভার কদর নেই? সব কিছু টাকা দিয়ে কেনা যায়। কবির অফিসে এসে সমস্ত কাজ দেখাশোনা করতে করতে প্রায় সন্ধে হয়ে গেল। ডক্টরের চেম্বারে ফোন করতে জানতে পারলো চেম্বার এখন কদিন বন্ধ আছে। এটা শোনার পরই কবির যেন ধৈর্য হারিয়ে ফেলল। মেয়েটির সাথে কি তার দেখা হবে না? ঈশ্বরের কাছে এই প্রথম কিছু নিজের জন্য চেয়েছিল, তা কি পূরণ হবে না? ম্যানেজার কবিরের কেবিনে এসে বলল, স্যার আপনার সাথে একটু জরুরি দরকার ছিল। কবির বলল, হ্যাঁ বলুন। ম্যানেজার বলল, আসলে এখন মার্কেটে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে খুব নাম করেছে, মেয়েটির নাম পৃথা রায়। কিন্তু আমি খবর নিয়ে দেখেছি উনি কারোর হয়ে কাজ করেন না, উনি নিজের মতো কাজ করেন। এই রকম একজন প্রতিভাকে যদি আমরা আমাদের অফিসে পাই তাহলে ভীষণ ভালো হবে। উনি স্বতন্ত্র কাজ করবেন, নাম ওনারই থাকবে, কিন্তু আমাদের জন্য করবেন। আপনি যদি বলেন তাহলে আমি একবার কথা বলতে পারি। কবির বলল, ঠিক আছে বলুন। আপনি এতদিন এই অফিসে কাজ করছেন, ভালো মন্দ আপনি আমার থেকে বেশি বুঝবেন। পৃথার মন এমনিতেই খারাপ এই মুহূর্তে। এই গরমে আরও যেন অস্বস্তি বাড়িয়ে দিয়েছে তার। রাস্তায় ভবঘুরের মতো হেঁটে চলেছে। ব্যাগের মধ্যে থেকে ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই, হ্যালো, পৃথা রায় বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি চৌধুরী ইন্ডাস্ট্রির ম্যানেজার বলছি। আপনি একবার আমাদের অফিসে আসতে পারবেন এখন?
স্যার কথা বলতেন একটু কাজের ব্যাপারে। আপনার স্যারকে বলুন কথা বলতে হলে উনি নিজে এসে আমার সাথে কথা বলবেন, আমি যেতে পারবো না। ফোনটা রেখে দেয় পৃথা। মনে মনে খুব রাগ হয়, কাউকে আর বিশ্বাস হয় না ওর। ম্যানেজার ফোনটা রেখে মন খারাপ করে সবটা জানালো কবিরকে। কবির বেশ রেগে বলল, এত কিসের অ্যাটিটিউড ওনার? ঠিক আছে, ওনাকে বলে দিন চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক কবির চৌধুরী ওনার সাথে দেখা করতে চান এই মুহূর্তে। কোথায় যেতে হবে জিজ্ঞাসা করে নিন, আমি সেখানেই যাব। আমিও দেখতে চাই এই মেয়েটির এত কিসের অ্যাটিটিউড। ম্যানেজার আবার পৃথাকে ফোন করে কবিরের কথা মতো সবটা জানান। পৃথা ফোনটা রাখার কিছুক্ষণ পর ম্যানেজারের ফোনে একটা রেস্টুরেন্টের নাম আর বুকিং করা টেবিল নাম্বার মেসেজ করে জানিয়ে দিল। কবির সে ঠিকানায় গেল। মনের মধ্যে বেশ রাগ হচ্ছে, কিন্তু সেই রাগটা কি শুধু পৃথা রায়ের অ্যাটিটিউডের জন্য, নাকি সেদিনে ডক্টরের চেম্বারে দেখা হওয়া মেয়েটির খোঁজ না পাওয়ার জন্য? বুকিং করা টেবিলের কাছে যেতেই চমকে উঠল মেয়েটিকে দেখে। এই তো সেই মেয়ে যাকে ডক্টরের চেম্বারে দেখেছিল। মনের মধ্যে আবারও সেই শীতল বাতাস বয়ে গেল। আরও একটু কাছে গিয়ে কবির বলল, আপনি পৃথা রায়? ফোনটা থেকে মুখ তুলে পৃথা চিনতে পেরে কবিরকে বলল, আপনি তো দেখছি কথা শোনেন না মশাই। সেদিনই আপনাকে বলা হলো রেস্ট নিতে, আর আপনি এইভাবে ঘুরে বেড়াচ্ছেন। কবির ধীরে ধীরে বলল, আমি কবির চৌধুরী। পৃথা চুপ করে গেল, তাকিয়ে থাকলো কবিরের দিকে। কবির সেদিনের মতো মুগ্ধ হয়ে তাকিয়ে আছে পৃথার দিকে, আর মনে মনে শাহরুখ খানের ওম শান্তি ওমের সে ডায়লগটা ভাবতে লাগলো। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलने की कोशिश में लग जाती है। আচ্ছা পৃথা, আলাপ করিয়ে দিই, ইনি হলেন আমাদের অফিসের ম্যানেজার মিস্টার সান্যাল। আপনার কোনো কিছু দরকার হলে আপনি এনার সাথে কথা বলে নেবেন, আর আপনি এখানে নিজের মতো করে কাজ করুন, আপনার কোনো সমস্যা হবে না। আরও একজনের সাথে আলাপ করানো বাকি আছে, আমার ভাই রণবীর। ও এখন দুবাইয়ে আছে, ফিরলে আলাপ করিয়ে দেব। পৃথার সাথে কাজের বিষয়ে সমস্ত কথা বলে নিজের কেবিনে চলে গেল কবির। কিছুক্ষণ পর ম্যানেজার কবিরের কাছে গিয়ে বলল, স্যার এই ম্যাজিকটা হলো কিভাবে? কাল তো দুজনেই রেগেছিলেন। ওনার সাথে যখন কথা হলো তখন মনে হলো উনি রেগে আছেন, আর আপনিও রাগ করে ওনার সাথে দেখা করতে চলে গেলেন। তারপরে আজ আপনারা হেসে হেসে কি সুন্দর কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। কবির ম্যানেজারের কথা শুনে হো হো করে হেসে উঠল। তারপর বলল, সে অনেক বড় কাহিনী, তবে এইটুকু জেনে রাখুন পৃথা রায় আমার পরিচিত। গতকাল কবিরের রাতে ঘুম হয়নি। পৃথার সাথে দেখা করার পর মনে এক আলাদা ভালো লাগা রয়ে গেছে। প্রতিদিন এই অফিসে পৃথার সাথে দেখা হবে, এটা ভেবেই তার মন খুশিতে ভরে যাচ্ছে। ভাই যদি জানতো ব্যাপারটা খুব খুশি হতো, কিন্তু ওকে এখন জানানো যাবে না, সারপ্রাইজ দিতে হবে। গতকাল একে অপরের পরিচয় পেয়ে বেশ কিছুটা লজ্জা পেয়েছিল পৃথা। আসলে ওর এইভাবে রাগ দেখিয়ে ফোনে ম্যানেজারের সাথে কথা বলা উচিত হয়নি। নিজেদের মধ্যে কথা বলে আজই অফিসে পৃথা জয়েন করলো। কি ব্যাপার কবির, এই কদিন বেশ তোমাকে হাসি খুশি দেখাচ্ছে। না না মা, তেমন কিছু নয়। কি নাম মেয়েটার? কোন মেয়েটার? কার কথা বলছো তুমি? তুই ভুলে যাস না আমি তোর মা। কবির এবার মালিনী দেবীর পায়ের কাছে এসে বসে মাথাটা তার কোলে রাখলো। মালিনী দেবী তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমার কাছে কোনো কিছু লুকোতে পারবি? বল না বাবা, মেয়েটার কি নাম? কবির কিছুটা লাজুক হয়ে বলল, পৃথা। আমাদের অফিসে এই কদিন হলো জয়েন করেছে। মালিনী দেবী বললেন, এই কদিনের পরিচয় তো তোর কাউকে এতটা ভালো লাগার কথা নয়। নিশ্চয়ই তুই আরও আগে থেকে ওকে জানিস। কবির বলল, আমি ওকে প্রথম দেখেছিলাম ডক্টরের চেম্বারে। ও যখন আমার হাতটা ধরে চেম্বারে নিয়ে গেল তখনই মনে হলো এই স্পর্শটা আমার পরিচিত। আমি যেন ওকে অনেক আগে থেকে চিনি। মা, আজ পর্যন্ত আমার এমন কোনোদিন হয়নি। এই প্রথম কারোর সাথে দেখা হওয়ার পর মনে কেমন যেন এক টান অনুভব হচ্ছে। এটাই কি ভালোবাসা মা? মালিনী দেবী বললেন, উফ বাবা, আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আমার ছেলেটা তাহলে প্রেমে পড়লো? আমি কালই অফিস গিয়ে ওকে দেখে আসব। কবির সাথে সাথে বলল, না না মা, এখনই না, পরে। আগে আমি ওর সাথে কথা বলি, ওকে জানি চিনি, তারপর কথা এগোবে। পার্থিব মায়ের কোলে মাথা রেখে বলল, তাহলে মা, এখন থেকে তুমি 10টার সময় অফিসে যাবে? পৃথা বলল, হ্যাঁ রে, তোকে কিছু কাজ এবার নিজেকে করতে হবে, আর সন্ধেবেলা আমি এসে তোকে পড়াতে পারবো। আমাকে এদিক ওদিক আর ছুটতে হবে না, এবার সব কিছু সময় ধরে হবে। পার্থিবের মনে তখন এক আলাদা আনন্দ। মাকে জড়িয়ে ধরল। মা ছাড়া তার আর কেউ নেই। জন্মের পর থেকে দেখেছে মা একা হাতে সব সামলেছে। প্রায় দিনই তার মা তার বাবার গল্প বলে।
পার্থিবের কাছে তার বাবা যেন গল্পের মতো, যার কথা শুনতে ভালো লাগে, অনুভব করা যায় কিন্তু ছোঁয়া যায় না। বাকি বন্ধুদের মতো তার বাবা তাকে স্কুল থেকে আনতে যায় না, পার্কে নিয়ে যায় না, খেলতে নিয়ে যায় না। আর যদি তার বাবা বেঁচে থাকতো তাহলে সে তার নতুন আঁকা ছবিগুলো দেখাতো। পার্থিবকে স্কুলে পৌঁছানোর জন্য অটো ধরল পৃথা। কবির গাড়ি থেকে দেখতে পেয়ে সেই অটোর পিছু নিল। স্কুলের কাছে এসে অটো থেকে নামতেই কবিরও গাড়ি থেকে নামলো। পৃথা কবিরকে দেখতে পেয়েই বলল, কবির স্যার, আপনি এখানে? কবির কিছুটা হকচকিয়ে গেল, নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, এই এদিকে একটু কাজ ছিল, আপনি এখানে কি করছেন? পৃথা তখন পার্থিবকে দেখিয়ে বলল, এই যে ছেলেকে স্কুলে দিতে এসেছিলাম, এবার অফিসে যাব। পার্থিব হাসি মুখে বলল, হ্যালো আঙ্কেল। কবির চুপ করে দাঁড়িয়ে রইল, তার যেন পা মাটি থেকে সরে গেছে। পৃথা ম্যারিড, অথচ সে জানে না। নিজেকে কেমন যেন মনে হতে লাগলো। পৃথা স্কুল থেকে বেরিয়ে এসে বলল, এ কি স্যার, আপনি এখনো যাননি? কবিরের কানে কোনো কথা প্রবেশ করলো না। পৃথা আরও কিছুটা কবিরের কাছে গিয়ে বলল, স্যার, আপনি ঠিক আছেন? কবিরের সম্বিত ফিরল, নিজেকে সামলে নিয়ে বলল, আমি ঠিক আছি। অফিসে যাবেন তো? চলুন, আমিও যাচ্ছি, একসাথে যাওয়া যাক। পৃথা প্রথমে রাজি না হলেও পরে 2-3 বার কবির বলার পর গাড়িতে উঠে বসলো। গাড়িতে কবির একদম চুপচাপ থাকলো, মনে হলো কেউ যেন ওর থেকে সব কথা কেড়ে নিয়েছে। পৃথা নিজের প্রেজেন্টেশন আরও একবার চোখ বুলিয়ে নিচ্ছে। কবির নিস্তব্ধতা ভেঙে বলল, কি নাম আপনার ছেলের? পার্থিব হেসে হেসে বলল, আমি জানতামই না আপনি ম্যারিড। সংসার আর অফিস সব কিছু একসাথে কিভাবে ম্যানেজ করেন। মাঝে মাঝে একটু কষ্ট হয় ঠিকই, তবে আমি আমার কাজগুলোকে ভীষণ ভালোবাসি। সত্যি বলতে আমি নিজেকে ব্যস্ত রাখতে চাই। হাঁপিয়ে যান না? মানে সব কিছুর এত চাপ, তার মাঝে দম বন্ধ লাগে না? কাজের মধ্যে না থাকলে দম বন্ধ লাগে। সব একা হাতে সামলানোর অভ্যেস আমার আছে। একা হাতে কেন? হাজব্যান্ড আছেন তো সাথে? সাথে নেই, শুধু মনের মধ্যে আছে। মানে আমি ঠিক বুঝলাম না। কিছুটা কৌতূহল বশত জিজ্ঞাসা করলো, উনি মারা গেছেন 7 বছর আগে। কার অ্যাক্সিডেন্ট? কথাটা শুনেই কবিরের হাত কাঁপতে লাগলো। অতীতের সে স্মৃতি আবার ফিরে এলো তার কাছে। গাড়ির মধ্যে দুজনেই চুপ করে রইল। অফিসে পৌঁছানোর পর কবির নিজের কেবিন থেকে আর বেরোলো না। বারবার তার মনে হতে লাগলো সেই রাতের কথা। তারাও নিশ্চয়ই হাজব্যান্ড ওয়াইফ ছিলেন। হাজবেন্ড তো ওখানে স্পট ডেথ, কিন্তু তার ওয়াইফ বেঁচে ছিলেন। কবিরের কোনো কাজে মন বসছে না। পৃথা আজ তার হাজবেন্ডকে হারিয়ে একা হাতে সব সামলাচ্ছে। কতটা একা সে! হয়তো সেই মেয়েটিও পৃথারই মতো একা হাতে সব সামলাচ্ছে। যেভাবেই হোক তার সাথে দেখা করতে হবে, কেমন আছে জানতে হবে। কবির তাকে যেভাবেই হোক হেল্প করতে চায়। এই সব ভাবতে ভাবতে বিকেল হয়ে গেল। পৃথা কবিরের কেবিনে এসে বলল, মে আই কাম ইন স্যার? কবির সাথে সাথে বলল, হ্যাঁ আসুন। কি হয়েছে আপনার? আপনাকে এমন দেখাচ্ছে কেন? পৃথা কিছুটা তাড়াহুড়োর মধ্যে বলল, স্যার, আমাকে একবার বাড়ি যেতে হবে। কবির বলল, কি হয়েছে আমাকে বলুন। পৃথা বলল, আমার ছেলে পার্থিবের কিছু হয়েছে মনে হয়, প্রতিবেশী ফোন করেছিল। গাড়ি করে কবির পৃথাকে নিয়ে বেরিয়ে পড়ল। তাড়াতাড়ি পৌঁছে গেল সেখানে। সবাই মিলে জল দিচ্ছে পার্থিবের কপালে আর মাথায়। অল্প একটু চোট পেয়েছে, খেলতে খেলতে এমন বিপত্তি হয়েছে। পৃথা ভীষণ ভয় পেয়ে গেছে, কিন্তু কবির সবটা নিজে হাতে সামলে নিল। ফোন করে ডক্টরকে ডেকে নিল, মেডিসিন সব নিজে নিয়ে আসলো। এই প্রথম পৃথার বাড়িতে ঢুকলো কবির। কি সুন্দর ছিমছাম সাজানো, মা আর ছেলের হাসি মুখের ছবি চারিদিক দেওয়ালে টাঙানো। দেখেই বুঝতে পারা যায় দুজন দুজনকে আঁকড়ে ধরে বেঁচে আছে। কবির পার্থিবের কাছে গিয়ে বলল, হাই চ্যাম্প, খুব ব্যথা করছে? পার্থিব ধীরে ধীরে মাথা নেড়ে না বলল। কবির ওর পাশে বসে বলল, আমি যখন ছোট ছিলাম প্রায় দিন ক্ষত নিয়ে বাড়ি ফিরতাম। মা বলতো পায়ে বেড়ি দিয়ে ঘরে রেখে দেব। বাবা বলতো এখনকার ক্ষত ভবিষ্যতে শক্তি হয়ে উঠবে। আমার বেস্ট ফ্রেন্ড কে ছিল জানো? পার্থিব ধীরে ধীরে জিজ্ঞাসা করলো, কে? কবির বলল, আমার ভাই। একদিন আমার ভাইকে আমি তোমার সাথে আলাপ করিয়ে দেব। ও ভীষণ দুষ্টু আর চঞ্চল। পার্থিব বলল, আমার থেকেও বেশি? কথাটা শুনে কবির জোরে হেসে উঠল। পার্থিবও হাসছে। কফি দিতে এসে পৃথা দুজনের হাসি দেখে দাঁড়িয়ে পড়ল। কি সুন্দর দুজনের বন্ধুত্ব হয়ে গেছে। পরের দিন অফিসে গিয়ে কবির দেখল পৃথা ঠিক সময়ে অফিসে এসে কাজ শুরু করেছে।
কবির পৃথার কাছে গিয়ে পার্থিবের খবর নিয়ে নিজের কেবিনে চলে গেল। মনে মনে ভাবল, আমার অনুভূতি মিথ্যে নয়, আমি পৃথা আর পার্থিবের জগতে একটু আশ্রয় পেতে চাই। অনেকদিন পর রণবীর ফিরে এলো অফিসে। দুবাই থেকে এসে শুনেছে মায়ের কাছে কবিরের ব্যাপারে। রণবীর ভীষণ খুশি। যে মেয়েটিকে দাদার ভালো লেগেছিল সে এখন তাদের অফিসে জয়েন করেছে। অফিসে এসেই কবিরের কেবিনে গিয়ে বলল, কাজ টাজ রাখ, আগে চল আলাপ করাবি। আমি দেখতে চাই কে সে লাকি গার্ল যে আমার দাদার মনে জায়গা করে নিয়েছে। কবির ওকে থামানোর চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। বাধ্য হয়ে পৃথার কাছে নিয়ে গেল রণবীরকে। পৃথা তখন কাজে ব্যস্ত। কবির গিয়ে বলল, পৃথা, আমি বলেছিলাম না আমার ভাইয়ের সাথে আলাপ করিয়ে দেব। এই যে আমার ভাই রণবীর। রণবীর পৃথাকে দেখে চমকে গেল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে হ্যালো বলে বেরিয়ে এলো। কবির বাইরে এসে বলল, কিরে চুপ হয়ে গেলি কেন? কেমন লাগলো পৃথাকে? দাদা, তোর সাথে আমার কিছু কথা আছে পৃথার ব্যাপারে। আমি জানি তুই কি বলবি, ওর একটা ছেলে আছে এই তো। আমি সবটা জানি। আর জানিস তো ওর হাজবেন্ড নেই, মারা গেছেন উনি কার অ্যাক্সিডেন্টে। রণবীর আর কোনো কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে মনে মনে ভাবল, আমাদের গাড়িতেই অ্যাক্সিডেন্টে মারা গেছে পৃথার হাজবেন্ড। একটা অজানা ভয় গ্রাস করলো রণবীরকে। পৃথা যদি এই সত্যিটা জানতে পারে তাহলে কবিরকে কোনোদিন তার মনে জায়গা দেবে না। আচ্ছা পার্থিব, এমন কোনো জায়গা আছে যা তোমার যাওয়ার খুব ইচ্ছে? কবির আঙ্কেল, আমি গ্রামে যেতে চাই। মায়ের মুখে গ্রামের অনেক গল্প শুনেছি, আমার খুব যেতে ইচ্ছে হয়, কিন্তু আমাদের তো গ্রামে কেউ নেই, আর মায়েরও সময় হয়ে ওঠে না। তোমার জায়গায় অন্য কোনো ছেলে হলে 10 থেকে 12টা দেশের নাম করে বলতো আমি এই দেশগুলোতে যাব, কিন্তু তুমি গ্রাম ঘুরতে চাও। ভালো লাগলো শুনে। আমি প্রমিস করছি তোমায়, আমি একদিনের জন্য হলেও গ্রামে ঘুরতে নিয়ে যাব। সত্যি বলছো তো আঙ্কেল? একদম সত্যি। আমি যখন বড় হব আঙ্কেল, তখন মায়ের যে জায়গাগুলোতে যাওয়ার ইচ্ছে আছে আমি সেই সব জায়গাগুলো মাকে ঘুরিয়ে নিয়ে আসব। মাকে কখনো একা ফিল করতে দেব না। আমাকে তোমাদের সাথে নিয়ে যাবে? তুমি যাবে আমাদের সাথে? আচ্ছা, নিয়ে যাব তোমাকে। আমি তোমাকে কিছু দেখাতে চাই। দেখাও। এই দেখো, আমি ছবিগুলো এঁকেছি। বাহ, দারুণ হয়েছে তো। আচ্ছা, তোমার আর কিছু উইশ আছে? আমার একটা রিমোট কন্ট্রোল প্লেন টয় নেওয়ার খুব ইচ্ছে, আমার সব বন্ধুদের আছে। চলো আজই তোমার সেই উইশ পূরণ করছি। তুমি কিনে দেবে না থাক মা বকবে? মা জানতে পারবে না, তুমি ওটা লুকিয়ে রাখবে। টয় কেনার পর দুজনে মিলে আরও কিছুক্ষণ সময় কাটালো। কবিরের খেয়াল হলো সে পৃথাকে পাওয়ার জন্য পার্থিবের সাথে বন্ধুত্ব করেনি। সে পার্থিবের মধ্যে নিজের শৈশবকে দেখতে পাচ্ছে। পার্থিব যেমন ওর বাবাকে হারিয়েছে, সেও তো ছোটবেলায় মাকে হারিয়েছে। এটা ঠিক যে মালিনী দেবী সৎমা হলেও তাকে এত আপন করে নিয়েছেন ভালোবেসে। কবিরও তো পার্থিবকে খুব ভালোবাসে। কবিরও তো পারবে ওর বাবা হয়ে উঠতে। কি হলো আঙ্কেল, কি ভাবছো? তুমি অফিসে যাবে না? অফিসে এখন তোমার মা আছে, সব কাজ সামলে নেবে, আর আমার ভাইও আছে। আমি এখন তোমার সাথে আড্ডা দিই। তুমি যে রোজ আমার সাথে দেখা করতে আসো আমার ভালো লাগে। আমি আসবো রোজ। পরের দিন অফিসে পৃথা রেগে ঢুকলো। কিছুক্ষণ পর কবিরের কেবিনে গিয়ে বলল, স্যার আপনার সাথে আমার একটু দরকার আছে। কেবিনে উপস্থিত ছিল রণবীর। চুপচাপ সে বেরিয়ে গেল, কিন্তু মনে একটা ভয় কাজ করছিল। পৃথা কোনোভাবে কিছু জানতে পারেনি তো? দাদার সাথেও এই ব্যাপারে কথা বলার কোনো সুযোগ হচ্ছে না। হ্যাঁ পৃথা, বলুন। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনি প্লিজ আমার ছেলেকে কোনো কিছু গিফট দেবেন না। আমি কোনো গিফট দিইনি, ওর সাথে আমার বন্ধুত্ব হয়েছে, তাই সেই জন্য ভালোবেসে কিনে দিয়েছি। ভালোবেসে পাশে থাকলেই হবে, তার জন্য কোনো গিফটের দরকার নেই। এই নিন টাকাটা, আর ভবিষ্যতে এমন আর করবেন না। আমি আমার উপার্জন থেকে আমার ছেলেকে কিনে দিতে পারি। পৃথা টাকাটা দিয়ে নিজের কেবিনে চলে গেল। রণবীর কবিরের কাছে এসে পুরোটা শুনল, তারপর বলল, তুই কদিন একটু চুপচাপ থাক, এই ব্যাপারগুলো ভুলে যা, মনে রাখিস না। কবির সাথে সাথে বলল, ভাই বিশ্বাস কর, আমি পৃথাকে পাওয়ার জন্য পার্থিবকে ইউজ করছি না। আমি ওই বাচ্চা ছেলেটাকে ভীষণ ভালোবাসি। রণবীর বলল, আমি তোকে ভালো করে চিনি দাদা, তুই এই ধরনের কাজ করার মানুষ না। একটু চুপ করে থাক এই কদিন। সকাল থেকে কবিরের শরীরটা ভালো নেই,
কাল পৃথাকে যতটা পেরেছে এড়িয়ে গেছে, পার্থিবের সাথেও দেখা করতে যায়নি। মনটাও ভালো নেই তার। একটু পরেই মালিনী দেবী ডাক্তারকে নিয়ে কবিরের রুমে গেলেন। কবিরকে চেক আপ করার পর ডাক্তারবাবু বললেন, এত স্ট্রেস নিচ্ছেন কেন? প্রেশার তো অনেকটাই হাই হয়ে গেছে। মালিনী দেবী সব শুনে রণবীরকে ডেকে পাঠালেন। রণবীর কবিরের রুমে আসতেই তিনি বললেন, এই কদিন কবির এখন অফিসে যাবে না, বাড়িতে রেস্ট নেবে, সব কাজ তুই দেখাশোনা করবি। পৃথার মনে হলো এইভাবে কড়া ভাষায় কথাটা না বললেও হতো। কবির স্যার এমনিতে বেশ বুদ্ধিমান মানুষ, ওনাকে যদি ধীরে সুস্থে ব্যাপারটা বোঝানো যেত তাহলে উনি বুঝে যেতেন। এতদিন তো পৃথা একা হাতে ছেলেকে বড় করেছে, ছেলের সব আবদার মিটিয়েছে। কেউ এগিয়ে আসেনি, কেউ পার্থিবের মাথায় হাত বুলিয়ে দেয়নি। পৃথা দুনিয়ার সাথে লড়াই করেছে একা, কাউকে সাথে পায়নি। ও জানে বাকি পথটা ওকে একা চলতে হবে, তাই ওর ভয় হয়। রণবীর স্যার একা এলেন অফিস। কবির স্যার তো আরও আগে চলে আসেন। কাজ করতে করতে বারবার কবির স্যারের কেবিনের দিকে তাকাচ্ছিল পৃথা। রণবীর সেটা খেয়াল করলো। দুপুরের দিকে মেঘ ঘনিয়ে এলো। পৃথা রণবীরের কেবিনে গিয়ে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন পৃথা। এই ফাইলগুলো একটু দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে, বসুন আপনি। কেমন লাগছে এখানে কাজ করতে? 3 মাস হলো এখানে জয়েন করেছি, বেশ ভালোই লাগছে। একটা কথা জিজ্ঞেস করব আপনাকে? হ্যাঁ, বলুন। কবির স্যার আজ এলেন না কেন অফিস? দাদার শরীরটা খুব খারাপ, বোধহয় কোনো কিছু নিয়ে চিন্তা করেছে সারা রাত। প্রেশার ভীষণ হাই হয়ে গেছে। ও, আমি জানতাম না, তাই জিজ্ঞাসা করলাম। রণবীর খেয়াল করলো পৃথার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। একটু ফাঁকা হতে পৃথা কবিরকে ফোন করতে গিয়ে দেখলো তার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, চার্জ নেই। অফিসের ফোন থেকে কোনো দরকার ছাড়া কবিরকে ফোন করাটা ঠিক বলে মনে হলো না। জানালার দিকে গুমোট কালো মেঘের দিকে চেয়ে থাকলো পৃথা। কবিরের ফোনে একটা অজানা নাম্বার থেকে ফোন এলো। ফোনটা কবির রিসিভ করতেই, হ্যালো আঙ্কেল, আমি পার্থিব। হ্যাঁ বলো, কি হয়েছে? আঙ্কেল, মায়ের ফোনটা সুইচ অফ বলছে। আমার স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, কিন্তু বাইরে ভীষণ মেঘ করেছে, আমার ভয় লাগছে। তুমি কোথায় আছো? আমি স্কুলে আছি, সবাই বাড়ি চলে গেছে। ওখানেই থাকো, আমি এক্ষুনি যাচ্ছি। হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল কবির। তার মাথায় এখন একটাই চিন্তা, সেটা শুধু পার্থিবকে নিয়ে। স্কুলে গিয়ে নিজের পরিচয় দিয়ে পার্থিবকে নিয়ে বাড়ি গেল। পার্থিবের কাছে বাড়ির একটা চাবি থাকে। পার্থিব মেঘ এলে ভীষণ ভয় পায়, তাই ধীরে ধীরে বলল, মা না আসা অবধি তুমি এখানে থাকবে আঙ্কেল, আমার খুব ভয় হচ্ছে। কবির জড়িয়ে ধরে বলল, ভয় কিসের, আমি তো আছি, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। পৃথা অফিসের কাজ সেরে বাড়ি ফিরল সন্ধ্যের দিকে। বিকেলের ঝড় বৃষ্টি দেখে বহুবার পার্থিবের কথা মনে হয়েছিল। ফোনটাও সুইচ অফ হয়ে গিয়েছিল, তাই অফিস থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব ঘরে ফিরেছে সে। এসেই কবিরকে দেখে অবাক হয়ে গেল। এরপর পার্থিব সমস্ত ঘটনাটি বলল। পৃথা নিজের কাছে নিজেই লজ্জায় পড়ে গেল। এই মানুষটার সাথেই কাল সে খারাপ ব্যবহার করেছে। কবিরের পার্থিবের দিকে তাকিয়ে বলল, এবার আমি আসি, আর কোনো ভয় নেই। পৃথা বলল, একটু বসুন প্লিজ, আমি কফি করে নিয়ে আসছি, একটু বসুন প্লিজ। কফিটা দেওয়ার পর পৃথা বলল, ব্ল্যাক কফি দিলাম, প্রেশার হাই হলো কি করে? কবির অন্যদিকে তাকিয়ে বলল, প্রেশার আমাকে বলে হাই হয়নি, তাই আমি জানি না। পৃথা এবার কবিরের দিকে তাকিয়ে বলল, স্ট্রেস তো আপনি নিচ্ছেন, কিসের এত স্ট্রেস বলুন তো আপনার? কবির অন্যদিকে তাকিয়ে বলল, আপনি বুঝবেন না। পৃথা একটু নরম সুরে বলল, কালকের ব্যবহারের জন্য সরি, আমার এতটা রেগে কথাগুলো বলা উচিত হয়নি। কি করব বলুন তো, আমাদের কেউ নেই, আমরা একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে আছি, তাই ভয় লাগে, প্লিজ ক্ষমা করে দিন, আমি আমার ব্যবহারের জন্য অনুতপ্ত। কবির এবার পৃথার দিকে তাকালো, তারপর নরম সুরে বলল, একটা শর্তে ক্ষমা করতে পারি। পৃথা অবাক হয়ে বলল, কি শর্ত? কবির পার্থিবকে কোলে বসিয়ে বলল, আমার আর পার্থিবের বন্ধুত্বের মাঝে আপনি ঢুকবেন না। তিনজনেই হো হো করে হেসে উঠল। কবির চলে যেতেই পার্থিব বলল, জানো মা, কবির আঙ্কেল খুব ভালো, আমি আঙ্কেলকে আমার সব আঁকা ছবিগুলো দেখিয়েছি।